নমস্কার, আমি অর্ণব চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের অধ্যাপক। আপনারা জানেন যে আমরা আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ উদযাপন করছি এবং বেশ কিছু আমরা আমাদের যারা প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের কিন্তু আমরা ইন্টারভিউ নিয়েছি। তাদের যে মূল্যবান বক্তব্য সেগুলোকে আমরা আমাদের এই ডকুমেন্টারিতে সংগ্রহ করে রাখছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে আসানসোল গার্লস কলেজের ভিত্তি স্থাপন করেছিলেন কারা। আজ আমরা এমন একজনকে পেয়েছি যিনি অধ্যাপক হিসাবে বিবি কলেজে তার কর্মজীবন শুরু হয় এবং এক অত্যন্ত বিজ্ঞানমনস্ক বিজ্ঞানী। তিনি আসানসোল গার্লস কলেজে আসেন অধ্যক্ষর পদে এবং তিনি আসানসোল গার্লস কলেজে অধ্যক্ষ হিসেবে আসার পরে আসানসোল গার্লস কলেজ একটার পর একটা মাইল ফলক অ্যাচিভ করে। তার অন্যতম হচ্ছে বাণিজ্য বিভাগে অনার্স কোর্স চালু হওয়া এবং এই যাত্রাপথে তার কাছ থেকে আমরা শুনে নেব তিনি কিভাবে তার প্রাণপ্রিয় প্রতিষ্ঠানকে তৈরি করলেন এবং আসানসোল গার্লস কলেজের আজ এই ৭৫তম বর্ষে এসে তিনি কিভাবে দেখেন আসানসোল গার্লস কলেজের এই জার্নিটাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় আমাদের প্রাক্তন প্রিন্সিপাল অধ্যাপক রবীন তরফদার মহাশয়। আমরা তাকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা জানতে চাইব আপনি যখন আসানসোল গার্লস কলেজে এলেন অধ্যক্ষ হিসেবে সেই সময়টা কেমন ছিল? একজন অধ্যক্ষ হিসেবে কি কি ভাবনা নিয়ে আপনি আমাদের কলেজে এলেন? তখন পলিটিক্যালিও একটা টার্মাইল চলছিল চারদিকেই। ওই নকশাল মুভমেন্ট শেষ হচ্ছে, লেফট ফ্রন্টের এই যে পিরিয়ডটা চালু হয়েছে, তারপর আমরা কনস্ট্রাকটিভ ওয়েতেই পেয়েছি। বিশেষ করে আমাদের শিক্ষকরা সমস্ত প্রাইমারি সেকশন থেকে শুরু করে এই ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকেই একটা মর্যাদার আসন পেয়েছিলাম। আমাদের আগে যারা স্কুল কলেজে কাজ করতেন তারা স্কুল কলেজ ছেড়ে সব বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দিতেন, কিন্তু ওই সময় এই যে স্কুল কলেজে যে চাকরিটা একটা মানে শুধুমাত্র পোশাকই ইয়ে নয়, যাকে বলা হয় যে পোশাকই মানে ভদ্র চাকরি তা নয়, ওটা হচ্ছে গিয়ে প্রকৃতপক্ষে জ্ঞানী লোকেরা ওখানে এসে তাদের প্রাপ্য সম্মান এবং ইয়েটাও পাবেন, মানে যাকে বলা হয় জীবনযাপনের জন্য আমাদের যে প্রয়োজনীয়তা সেই প্রয়োজনটাকে মিট করতে পারবে। যার ফলে তখন প্রচুর পরিমাণে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই খুব গুণী লোকেরা সমাগম ঘটে। ইনফ্যাক্ট তখন আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আজ আমাদের সমস্ত বিজ্ঞান পত্রিকাগুলোকে সেকেন্ড গ্রেডের পত্রিকা হিসেবে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তখন সায়েন্স রিপোর্টার, সায়েন্স টুডে, এই যে পত্রিকাগুলো, এমনকি অন্যান্য ম্যাগাজিনগুলো, অন্যান্য যারা ম্যাগাজিনে ইনভলভ ছিল কমার্শিয়াল সেক্টরগুলো, তারাও কিন্তু এখানে এই বিজ্ঞান নিয়ে একটা বিপুল কাজের পরিবর্তন হয়েছিল এবং সেখানে আমাদের যে সম্মান পাওয়াটা মানে প্র্যাকটিক্যাল সম্মান এবং বাঁচতে গেলে পারে একটা সুস্থির জীবন পেতে গেলে পারে যে অবস্থার মধ্যে আসতে হয় সেইটার সঙ্গে আমরা খুব অ্যাসিওর্ড হয়েছিলাম। আগে ছিল একজন টিচার যখন রিটায়ার করতো তার পরের দিন থেকে সে কীভাবে তার সংসার চালাবে, তার কীভাবে টিউশন জোগাড় করতে, এইগুলো তার চিন্তার অংশ ছিল। তো এখন একজন টিচার সে যথেষ্ট সম্মান নিয়ে রিটায়ারমেন্টের পরেও সে থাকতে পারে। এইটা হচ্ছে একটা বিরাট পরিবর্তন। আসানসোল গার্লস কলেজ যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে সেগুলো হচ্ছে টিচারদের ব্যক্তিগত লেভেল থেকে, মানে কিছু কিছু টিচার আছেন যারা কর্তৃত্ব করতে ভালোবাসে, সেই যোগ্যতা তার আছে কি নেই সেটা এবং সেই অনেস্টি তার আছে কি নেই
সেটা নয়, সেটা তার কাছে কোনো ইয়েই নয়, অনেস্টি ইজ নো ম্যাটার। এইরকম বহু কলেজে এইরকম ঘটনা ঘটেছে। এই গার্লস কলেজে আমি যখন আমাকে প্র্যাকটিক্যালি আমি যে কলেজটাকে লাইক করতাম, হ্যাঁ, পুরুলিয়াতে এখন সবাই বেড়াতে যায়, সেই পুরুলিয়ায় ওই কলেজটি দেখে আমার খুব ভালো লেগেছিলো। চিত্তরঞ্জন দাসের প্রতিষ্ঠিত কলেজ, আমি নিজে ঠিক ওখানে গেছিলাম। সেখান থেকে আমাকে বললো যে এই কলেজটা আমাদের একবারে নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাকে আনা হয়। এখানে এসে আমি দেখি মানে মানে ল অ্যান্ড অর্ডার বলে কোনো কিছুই নেই। প্রতিদিনই এবং অমুক কারণে অমুকের অমুক গ্রুপ অনশন করছে, কিংবা ক্লাস বয়কট করছে, কিংবা গণ্ডগোল চলছে আর কি। তো তখন বলে যে স্যার আপনার তো অন্য অভিজ্ঞতা আছে, কিন্তু গার্লস কলেজে আপনি 3-4 বছর আগের থেকেই যুক্ত পড়া হয়েছিল যে ওখানকার এটাকে কন্ট্রোল করার জন্যে। হ্যাঁ, কেন তার আগে ওখান থেকে বর্ধমান থেকে, অর্থাৎ মেন পয়েন্ট থেকেই 3 জন অধ্যাপক এসেছিলেন, ইউনিভার্সিটির অধ্যাপক ছিল, কলেজের অধ্যাপক ছিল, এরা সব এসেছিলেন। তারা কেউ কিন্তু কন্ট্রোলটা করতে পারছিল না। তখন এখান থেকে ওদের একটা আইডিয়া ছিল যে আমি খুব মাথার মানুষ, অতএব আমি এবং বিজিতবাবু বলে একজন, দুজনে আসে। পরবর্তী স্টেজে বিজিতবাবুর সঙ্গে একটা লেভেলেই গণ্ডগোল হয়ে যায়, পার্সোনাল ইন্টারেস্টের জায়গাতে একটা কনফ্লিক্ট হয়। তারপরে বিজিতবাবু ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার সময় তখন ডিসিশন হলো যে রবীন্দ্রবাবুকে ওই কলেজ থেকে এই কলেজে প্রিন্সিপাল হিসেবে নিয়ে আসতাম। এই আমার ওই কলেজে আসা। ওই কলেজে সবচেয়ে প্রথম আমি যার কাছে খুব গ্রেটফুল, আমার বাড়িতে একটা ট্র্যাডিশন রয়েছে যে আমার ঠাকুমা 13 বছর বয়সে, 54 বছর বয়সের আমার ঠাকুরদার সঙ্গে বিয়ে হয়েছিল। শি ওয়াজ 5th ওয়াইফ। হ্যাঁ, ওই ঠাকুমাকে পড়াশোনা শিখিয়েছে, এবং উনি ছিলেন হার্ডকোর বিদ্যাসাগরের সমর্থক। নিজের মেয়েরও সেই বয়সে উনি নিজে দাঁড়িয়ে, তখন আমার ঠাকুরদা মারা গেছেন, সেই বয়সেও নিজে দাঁড়িয়ে ওনার মেয়েকে বিধবা বিবাহ দিয়েছিলেন একটা গ্রামে। তার ফলে ওর কাছে আমি মানুষ হওয়ার ফলে আমার ভেতরে একটা মেয়েদের প্রতি এবং তারা ডিপ্রাইভড এইটার প্রতি আমার একটা ডিপ সেন্সেশন ছিল আমার ঠাকুমাকে দেখে আর কি, ঠাকুমার জীবনকে দেখে তৎকালীন ব্যাকগ্রাউন্ডে। একদিন আমি পাশের কলেজের কমার্সের ভালেন্দুবাবুর সঙ্গে বর্ধমান থেকে ফিরছি। ট্রেনে ভালেন্দুবাবু বললো, রবীন্দ্রবাবু আপনি তো অনেক কিছু বিজ্ঞানের কাজগুলো করেন, কিন্তু আমাদের এখানে একটা খুব বড় সমস্যা আছে। মানে কী সমস্যা বলুন? তখন বলল যে এইখানে কিন্তু বিরাট কমার্শিয়াল সেটেলমেন্ট রয়েছে, কিন্তু সেখানকার মেয়েরা পড়ে, কিন্তু তাদের বাড়ির মেয়েরা কিন্তু এইখানে কোনো অনার্স পড়ার, কমার্সের কোনো অনার্সের ওপেনিং নেই। এই কমার্সে যদি এখানে খুলতে পারেন তাহলে আমাদের পাশের স্টেট চিরকুন্ডা থেকে শুরু করে ওইদিকে আদ্রা, এদিকে গেলে যত দূর যাওয়া যায় দক্ষিণ দিকেও, এই এরিয়াতে কোনো মেয়েদের স্কোপ নেই। আপনি যদি মেয়েদের জন্য অনার্স খুলতে পারেন, হ্যাঁ, তাহলে ভালো হয়। আমি কথা বললাম, আমার কথাটা খুব মনে ধরলো, এবং উনি তখন যে টোটাল যে ডেসক্রিপশন দিলেন হোয়াট আর যদি প্রবলেমস, তাতে আমার মনে হলো হ্যাঁ, এটা একটা এখানকার মেয়েদের পক্ষে কাজের কাজ হবে। তো আমি আলোচনা করলাম, আলোচনা যেটা ফল বেরোলো যে ওই রকম একটা সেকশনকে এই মুহূর্তে খুলতে গেলে পরে যে পরিমাণ ফিনান্সিয়াল দরকার, সেই পরিমাণ ফিনান্স আমরা
এই মুহূর্তে প্রোভাইড করতে পারবো না, হয়তো কয়েক বছর পরে আমাদের তৈরি হবো। আমি বললাম যে তখন কিন্তু সেলফ ফাইন্যান্সিং কিছু কিছু জায়গায় ব্যাপারটা চালু হয়েছে। তখন আমি বললাম ওইটা আমি ট্রাই করে দেখবো, কারণ আমাদের কলেজে এমএসসিটা পড়ানো হতো সেলফ ফাইন্যান্সিংয়ে। হ্যাঁ, এবং সেখানে কলেজ থেকে ইউনিভার্সিটিতে ফার্স্ট সেই বিবি কলেজ থেকেই হয়েছিল। ঠিক। এই যে মেয়েটি যে বলে ম্যাডাম আর কি, যে পড়ায় কাকলি, ও কিন্তু অনার্সে ফার্স্ট ক্লাস ছিল বিবি কলেজ থেকে, এমএসসিতে ফার্স্ট, অনার্সও ফার্স্ট ক্লাস এই রকম রেজাল্ট করেছে। এবং তার জন্যই অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি চাইতো না যে এই সমস্ত টিচাররা, এখানে যে ট্যালেন্টেড টিচার রয়েছে সেই সমস্ত টিচাররা গেলে তো ওরা একটু বিব্রতই হয়েছিল তাই। তো ওরা অনার্সটা নিয়েও ওই রকম টালবাহানা করলো। তখন আমি বললাম যে একটা ট্রাই, আপনারা একটা পারমিশন দিন। হ্যাঁ, ইউনিভার্সিটিকে আমি চিঠি লেখার স্টাইলটা এরকম ছিল যে কোনো জিনিসের পেতে গেলে পারে, যেটা দরকার পড়ে সেটা প্রথম দরকার পড়ে যেটা এটা বেশি হয়ে যাচ্ছে, কমে। হ্যাঁ, তো যাই হোক, সমস্ত কিছু মেনে নিয়েই ওখানকার যারা ভর্তি হতে আগ্রহী তাদের গার্জিয়ানদের মিটিং করলাম, তারা এতে এগ্রি করবে, সেলফ ফাইন্যান্সিংয়ে এগ্রি করলো। এবং আশেপাশের কলেজ থেকে কয়েকজন টিচারও, তার মধ্যে ভালন্দেবাবু ওয়ান অফ দেম, এবং আমাদের কলেজের যে হেড ছিল এও খুব মানে সাকসেসফুল টিচার কমার্সের, ওনারাও এগ্রি করলো, গার্লস কলেজে এটা স্টার্ট করলো। এবং তারপরে প্রথম দিকে প্রচণ্ড ফ্লোটা ছিল। এখন কী রকম আছে সেটা আমি ঠিক বলতে পারবো না। এখন কেউ এডুকেশনের দিকে যেতেই চাচ্ছে না, এই অবস্থা দেশের চলছে। তবু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী প্রজন্মের কাছে, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর কাছে আপনি কি চাইবেন? একজন অধ্যক্ষ, এক কলেজের প্রশাসক, শিক্ষক হিসেবে আপনার কি চাওয়া থাকতে পারে যাতে আসানসোল গার্লস কলেজ আরেকটু উন্নতির পথে এগিয়ে যেতে পারে? এক নাম্বার কথা বল, সেই কথাটা হচ্ছে গিয়ে টিচারদের নিয়ে। আমার তৎকালীন এক্সপিরিয়েন্স থেকে আমি যখন জয়েন করি ঠিক তার আগেই ছিলেন ওই রেবা ঘোষ। হ্যাঁ, না, রেবা ঘোষ তখন প্রিন্সিপাল হিসেবে স্টে করছিলেন তখন। রেবা ঘোষ তখন প্রিন্সিপাল হিসেবে স্টে করছিলেন। এবং আমি যখন জয়েন করি তখন রেবা ঘোষ জাস্ট বিয়ে করেছেন, আর চার্জে রয়েছেন সুধাময়বাবু। সেখানে কতগুলো ঘটনাতে আমি বুঝতে পারি যে আমাদের টিচারদের আউটলুক টুয়ার্ডস দি রাইট অফ দি টিচার্স ওয়াজ জাস্ট লাইক দি রাইট অফ এ ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি। হ্যাঁ, এই যে আউটলুকটা দেখতে পেয়েছিলাম যে মেয়েরা কারেক্টলি যদি কোনো টিচারের এগেনস্টেও কমপ্লেন করে, অন্য কোনো কমপ্লেন নেই, পড়াশোনার ব্যাপারেও কমপ্লেন, ডেজ আফটার ডেজ ছুটি নিচ্ছে, ছুটিটা বেরিয়ে গেল, তারপর সে ছুটি নিয়ে এসে তার লিখিত বই প্রচার করে বেড়াচ্ছে। হ্যাঁ, সেই সময় যে ছুটিগুলো দিচ্ছে সেইগুলো যখন সেই স্টুডেন্টরা বললো, সেইটা নিয়ে আমাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করেছিল, যে আমি বললাম যে এটার একটা বিহিত হওয়া দরকার, স্টুডেন্টরা ঠিক বলছেন স্যার। তখন বলেন যখন যুক্তিতে পেরে উঠলেন না এবং স্ট্যাটিস্টিক দেখালাম যে স্টুডেন্টরা ঠিক বলছে, অমুক দিন টিচার আসেননি, তখন টিচার কাউন্সিলে যারা তখনকার অনাদি কুণ্ডু এরা বোঝানোর চেষ্টা করছে যে না করছে। সেই সময় রাত দেখতে পাই ওয়ান অফ দি সিনিয়র টিচার, উনি বললেন আপনি কি বলতে চান যে তাহলে টিচার হয়ে আরেকজন টিচারের এগেনস্টে বলবো না? টিচার হয়ে টিচারের এগেনস্টে বলতেই হবে যদি সে ন্যায্য কথা বলে। এখনও আমি এটা বিশ্বাস করি,
আমরা যখন বক্তৃতা দিই, বক্তৃতা দেওয়ার আগে, প্রত্যেকটা বক্তৃতার আগে আমাদের শুরু করা উচিত আমার যে ডিউটিটা আমি সেটা ঠিকমতো করছি কিনা, আমার অ্যাডজাস্টে আমার পাশে যে আমার সহকর্মী সেও ঠিকমতো সেটা করছে কিনা, সেই অ্যাসিওরেন্সটাও যাতে স্টুডেন্টরা এর কাছ থেকে পায়। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার যেটা বারবার এমফেসাইজ করলেন, বারবার জোর দিলেন, সেটা হচ্ছে নিজের কর্তব্য পালন করে যাও এবং অবিচল থাকো নিজের কর্তব্য পালনের জন্য। তাই একজন দক্ষ প্রশাসক হিসেবে, একজন দরদি শিক্ষক হিসেবে আসানসোল গার্লস কলেজ চিরঋণী হয়ে আছে শ্রদ্ধেয় অধ্যাপক রবীন তরফদার মহাশয়ের কাছে। আমরা আজ কথোপকথনে তার অনুভূতিকে ধরে রাখার চেষ্টা করলাম আগামী প্রজন্মের জন্য। আমাদের বিশ্বাস, আমরা যারা বর্তমান সময়ে শিক্ষকতা করছি এবং যে ছাত্রছাত্রীরা লেখাপড়ার উচ্চশিক্ষার অঙ্গনে আসছেন, এই মহতী মানুষদের এই বাণী এবং তাদের আলোচনা, তাদের কথা আগামী দিনে তাদেরকে বারবার সমৃদ্ধ করবে এবং জীবনে চলার পথে তাদের পাথেয় হয়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার, কলেজের ৭৫তম বর্ষে আপনার সঙ্গে আমাদের কথোপকথন কলেজের আর্কাইভে থাকবে। আগামী প্রজন্মের কাছে এই যে ডকুমেন্টেশনের আমাদের ইচ্ছা, আমাদের সম্মানীয় টিআইসি ম্যাডাম ডক্টর মনিকা সাহা, তার আন্তরিক চেষ্টায় এটা হচ্ছে এবং আপনাদের ভালোবাসা কলেজের প্রতি যে আজও অটুট, এটাই আমরা বিশ্বাস রাখি এবং আপনাদের সহযোগিতা আমরা আগামী দিনেও যাতে আপনারা মহিরুহ হিসেবে আমাদেরকে আশীর্বাদ করেন এবং আগামী দিনে চলার পথে সহযোগিতা করেন, সেই আশা রেখেই আমরা আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।